স্বাগত টিভিসি নিউজের খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন মোহাম্মদ আশরাফুল। স্বপ্ন দেখছেন সাইফ হাসান। সাইফের স্বপ্ন নিয়ে আসলে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, সাইফের সাথে আপনার আলাদা একটা সম্পর্ক আছে। সম্পর্কটা নিশ্চয়ই পেশার একটা সম্পর্ক, অর্থাৎ সাইফকে আপনি কোচিং করিয়েছেন অতি সম্প্রতি। সাইফের শেষ ইনিংসটা নিয়ে যদি আপনি বলেন। না, অসাধারণ ব্যাটিং করেছেন সাইফ। লাস্ট বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। সে কালকে ইন্টারভিউতে বলছিল যে আসলে লাস্ট কয়েকটা বিপিএলে খেলছিলেন কিন্তু রেগুলার মেম্বার হতে পারছিল না, 2-3টা করে ম্যাচ পেত। তো আমরা কিন্তু লাস্ট ইয়ার যখনই আমরা অকশনে গিয়েছিলাম, সাইফকে আমরা চিন্তা করেছিলাম যে আমরা যেহেতু সে ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটের রেকর্ড যদি দেখি অলমোস্ট 20 সেঞ্চুরি আছে, অলমোস্ট 40-50 অ্যাভারেজ। তো সেই কারণেই আমরা যখন ম্যানেজমেন্ট চিন্তা করেছিলাম, ওনারা সবাই চিন্তা করেছিল যে আমরা সাইফকে পিক করব এবং তাকে পুরা সুযোগ দেওয়া হয়েছিল। গ্লোবাল টি20 তো আমরা শুরুতে নিয়েছিলাম, সেখানেও সবগুলো অপরচুনিটি দেওয়া হয়েছিল। এই রিসেন্টলি যে সেকেন্ড গ্লোবাল টি20 তো সে চমৎকার খেলেই কিন্তু বাংলাদেশ টিমে আবার সুযোগ পেয়েছেন। গত ম্যাচে যে খেলাটা খেললো এইটা আসলে কতটা প্রত্যাশিত ছিল আপনার কাছে? যেমন সাইফকে আপনি দেখেছেন, সেই সাইফকেই কি গত রাতে দেখেছেন? দেখেন, গ্লোবাল টি20 রিসেন্ট যেটা আমরা রানার্স আপ হলাম, সেখানে ফাইনালে কিন্তু অসাধারণ একটা ব্যাটিং করেছিল। সেম ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছেন। নেদারল্যান্ডের সাথে 2টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, সেখানেও আমরা দেখেছি যে ভালো করেছেন। তো এই ফরম্যাটটা সে লাস্ট 3-4 বছর ধরেই অনেক চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন, সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করছেন। এবং আমরা যারা যেখানে সুযোগ পাচ্ছি, যেহেতু আমরা জানি যে ওর মধ্যে ট্যালেন্ট আছে, আমরা কিন্তু অপরচুনিটিগুলো দেওয়ার চেষ্টা করেছি। পুরা রংপুর রাইডার্স আপনি যদি দেখেন যে তাকে পুরা অপরচুনিটি দিয়েছেন সবগুলা ম্যাচ খেলার, গ্লোবালে যে সবগুলো ম্যাচ খেলার। যখন আপনি ম্যাচের খেলার অপরচুনিটি দেবেন তখনই কিন্তু কনফিডেন্সটা ফিরে আসে। তো লাস্ট 2টা সিরিজে সে বাংলাদেশ টিমের সাথে আছেন এবং কালকে যেভাবে ব্যাটিং করেছেন, আমার মনে হয় উইকেটটা খুব চমৎকার ছিল। প্রথম ওভারে উইকেট পড়ে যাওয়ার পরে যেইভাবে আসলে কাউন্টার অ্যাটাক করা উচিত ছিল, সেই কাজটাই সে করেছেন। লিটন চমৎকারভাবে একটা পার্টনারশিপ করেছেন, তাকে বুঝিয়ে। লিটন হয়তোবা বাজে বলের জন্য ওয়েট করছেন এবং সাইফ যেটা বলছিলেন যে লিটন তাকে আগে থেকে বলে দিতে পারছিলেন যে এই বলটা কোথায় আসবে। একটা ব্যাটসম্যান যদি আগে থেকে বলে দিতে পারে যে এই বলটা আপনার এই লেন্থে আসবে, তখন কিন্তু পজিশন নেওয়াটা সহজ হয়ে যায়। আর বিশেষ করে শর্টার ভার্সনে টি20 ক্রিকেটে তো পাওয়ার প্লেটা আমরা খুব চমৎকারভাবে ইউজ করেছি। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এই সাইফের শটগুলো যদি একটু বিশ্লেষণ করতেন আপনি, যেটা উনি সংবাদ সম্মেলনে বলছেন যে সাইড স্ক্রিন টার্গেট করে উনি আসলে ব্যাট চালিয়ে থাকেন, অর্থাৎ সোজা ব্যাটে খেলার একটা প্রবণতা। দেখেন, আর কি আমাদের টিমে এখন যেই 3জন ওপেনার আছেন, সাইফ, তানজিম তামিম এবং পারভেজ ইমন, 3জনই একটা ভালো দিক যে তারা স্পিন ভালো খেলতে পারে। আর তারা 3জনই জায়গায় দাঁড়িয়ে 6 মারতে পারে। অনেক সময় দেখবেন যে ব্যাটসম্যান স্টেপ আউট করে 6 মারতে হয়, যারা জায়গায় দাঁড়িয়ে 6 মারতে পারে তার মানে আপনি পুরো কন্ট্রোল আপনার মধ্যে আছে। তো সাইফ, আমরা ডোমেস্টিকে আমি প্রচুর খেলা দেখেছি যে সে স্পিন অ্যাটাকে, স্পিন যখন আসে তাকে কাউন্টার অ্যাটাক করতে পারে এবং চারদিকে বিশেষ করে কাভারের উপর দিয়ে যে শটটা খেলেছেন লেফট আর্ম স্পিনারকে, অসাধারণ শট ছিল। এবং পেস বলেও যেভাবে উইকেটটা আমি মনে করি যে খুব চমৎকার উইকেট ছিল কালকে। আমাদের টিম হিসেবে আমরা খেলেছি, যদিও আমরা 4টা ক্যাচ ড্রপ করেছিলাম, তারপর আমার কাছে মনে হয় যে আমাদের পুরো 20টা ওভারই আমাদের সবাই খুব অ্যাগ্রেসিভ ছিল যে প্রত্যেকটা বল সেভ করার জন্য। তো ওভারঅল আমি মনে করি যে আমরা পুরো টিম হিসাবে ভালো টিম গেম। আরও একটা কথা বলতে চাই আপনাকে, যে ওপেনারের কথা যেহেতু বললেন, তানজিদ হাসান তামিম, নো ডাউট অ্যাবাউট দ্যাট হি ইজ এ ফাইটার এবং বিগ হিটার, কিন্তু আমরা দেখলাম যে পরপর তিনি ওই নুয়ান থুসারার বলেই আউট হলেন। হ্যাঁ, ইনকামিং বলে ওর বলে রিসেন্টলি আমিও দেখছি যে আর কি যেভাবে অন্য অন্য বলারের এগেনস্টে যতটা সে স্বাচ্ছন্দ্যবোধ হয় খেলতে, কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে ইনকামিং বলে সে স্ট্রাগল করছে। ডেফিনেটলি এটা নিয়ে সে কাজ করবেন, কারণ
চমৎকার ফর্মে আছেন। তানজিম তামিমও কিন্তু এই 2025টা অসাধারণ সময় কাটাচ্ছেন। এভরি সেকেন্ড ইনিংস বা থার্ড ইনিংসে কিন্তু আমরা দেখছি যে সে কুইক 50 করছেন। তো অবশ্যই যত তাড়াতাড়ি এই মিস্টেকগুলা শুধরাবেন আমাদের জন্য ভালো। 24 এবং 25 দুইটা ব্যাক টু ব্যাক আমাদের ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের সাথে। তো সেই ম্যাচগুলোতে অবশ্যই যেভাবে লাস্ট 4-5টা সিরিজই যদি আমরা খেয়াল করে থাকি, আমাদের কিন্তু টপ 3 থেকে একজন এভরি ম্যাচই কিন্তু ভালো করছেন। এটা একটা পজিটিভ দিক। হয় লিটন রান করছেন, না হলে পারভেজ ইমন রান করছেন, না হলে তানজিম তামিম রান করছেন। এখন সাইফকে 2টা ম্যাচে ওপেনিং করানো হয়েছে। সেই ফাঁকগুলোই বোধহয় বের হয়ে আসলেন তাওহিদ হৃদয়, যিনি নিজের ছায়াতেই হারিয়ে যাচ্ছিলেন। যদি একটু তাওহিদ হৃদয়কে নিয়ে বলেন। দেখেন, তাওহিদ হৃদয়কে নিয়ে আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচে যেভাবে সে ব্যাটিং করেছেন, নট আউট ছিল, তারপরেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বা সবাই একটু সমালোচনা করেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সিচুয়েশন ডিমান্ড যে বা প্রয়োজন ছিল, সে নট আউট ছিল, ভালো খেলেছেন। এবং তাওহিদ হৃদয় লাস্ট 2.5-3 বছর ধরে বাংলাদেশ টিমের সাথে রেগুলার মেম্বার। লাস্ট 4-5টা মাস আসলে যেভাবে আমরা চাচ্ছিলাম সেভাবে সে পারফর্ম করতে পারছিল না। কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু কালকে সিলেকশনটা যদি খেয়াল করেন, যে নুরুল হাসান সোহান আফগানিস্তানের সাথে এত চমৎকার ব্রিলিয়ান্ট একটা রান আউট করলেন, 6 বলে 12 রান, 200 স্ট্রাইক রেটে নট আউট ছিল, 2টা ক্যাচ নিয়েছেন, তারপরেও কিন্তু তাকে ব্যাক করেনি। কারণ তারা এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা লম্বা সময় ধরে খেলছেন, লাইক শামীম পাটোয়ারি, জাকির আলী, অনিক, ওরা যেহেতু লাস্ট 2 বছর ধরে বাংলাদেশ টিমের সাথে রেগুলার মেম্বার ছিল, তাদেরই ব্যাক করেছেন। তো তাওহিদ হৃদয়ের বিষয়টাও তাই করেছেন। মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া হয়তোবা একটা হাইপ তুলবে, কিন্তু যারা ওইখানে কাজ করেন তাদের যে ডিসিশনটা নেবেন এটাই রাইট। তারপরে একটা কথা, মানে যেটা শোনা যাচ্ছে, গুঞ্জন আছে, তাওহিদ হৃদয়ের মা ক্যান্সার আক্রান্ত। তাওহিদ হৃদয় নাকি ছুটিও চেয়েছিলেন, কিন্তু ছুটিটা তিনি আসলে পাননি। কিন্তু বাস্তব সত্য হচ্ছে তাওহিদ হৃদয়ের রিপ্লেসমেন্ট তো নেই। না, রিপ্লেসমেন্ট না, আপনি একটা ইনভেস্ট করতেছেন একটা প্লেয়ারকে, আপনি ওর বয়স এখন কত 25-26 হবে। তো আপনি 25-26 বছর অলরেডি তার কেরিয়ার হয়ে গিয়েছে 2-3 বছরের, কিন্তু এখনই আপনি আবার ওকে ড্রপ দেওয়াটা আসলে রাইট চয়েস হতো না। তো আমি মনে করি যে ম্যানেজমেন্ট যারা আছেন ওনারা, বিশেষ করে সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার পরের থেকে কিন্তু আমরা দেখছি যে ম্যাক্সিমাম ডিসিশন যেগুলো নিচ্ছেন, হয়তোবা আমি মনে করি যে রাইট ডিসিশনগুলো নিচ্ছেন। সেটাই। আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে হারা ম্যাচ নিয়ে অনেক কাটাছেঁড়া করি এবং দায় চাপাই কখনো কোচের দিকে, কখনো বোলারের দিকে, কখনো ব্যাটসম্যানের দিকে। জেতা ম্যাচে যে মিস্টেকগুলো থাকে সেই প্রসঙ্গগুলো নিয়ে কখনোই আমরা কথা বলি না। জাকের আলী অনেক কতটা দায়িত্বশীল একটা কাজ করেছেন গত রাতে একটা রানের জন্য। আপনার নিশ্চয়ই মনে আছে, আমার এখনো কানে ভাসে, সুনীল গাভাস্কার বারবার করে বলছিলেন মুশফিক কেন ওই গ্ল্যাম্প শটটা খেলতে গেলেন, মাহমুদুল্লাহ রিয়াদ একই কাজ করলেন, আমরা একটা ম্যাচ হারলাম। নিশ্চয়ই মনে আছে আপনার। সেম কাজটা জাকির আলী করলেন। কতটা যৌক্তিক কাজটা ছিল। সিঙ্গেল নিলে কিন্তু আসলে বলটা ওইরকমই ছিল। ক্রিকেটিং শট খেললে আর কি, বেসিক ক্রিকেট যদি খেলতো, সেই বলটা মারার বলই ছিল। এবং যেহেতু আপনার সব ফিল্ডার উপরে ছিল, সে চিন্তা করেছে যে ওভার দ্য টপ খেলবেন। মিড উইকেটে না মারতে গিয়ে যদি সে মিড অফের উপর বা মিডনের উপর দিয়ে মারতো, তাহলে কানেক্ট হতো। ডেফিনেটলি এই ভুল থেকে সামনে হয়তো বা শিখবেন, আমি আশা করব। এই ধরনের সিচুয়েশনে আমি আশা করব যে নেক্সট টাইম এরকম আর ভুল করবেন না। এই ভুল থেকে ডেফিনেটলি শেখা উচিত। সেটাই। মুস্তাফিজুর রহমান ক্রমাগত ভালো খেলে চলেছেন এবং আমাদের ডেথ ওভারে ওই একটাই বোলার বাংলাদেশে এখন পর্যন্ত, যাকে ছাড়া এখন আর কোনো কিছু কল্পনাই করা যায় না। অথচ এই মুস্তাফিজকে নিয়ে অনেক কথা হয়েছিল একটা সময়, যে তিনি তার বল নিয়ে কাজ করেন না, মুস্তাফিজের জারিজুরি পাস হয়ে গেছে, মুস্তাফিজের বল মানে মিরপুরের বাইরে মুস্তাফিজের বল গ্রিপ করে না, সুইং করে না, কাটার হয় না। সেই মুস্তাফিজ আসলে কি দেখাচ্ছেন না? না, মুস্তাফিজের দেখেন আইপিএল কিন্তু এখানে হয়েছিল এবং সে খেলেছিলেন, ওর ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু কাজে দিয়েছেন। এবং মুস্তাফিজ, হ্যাঁ, লাস্ট কয়েকটা সিরিজে যদি আমরা খেয়াল করে থাকি, বিশেষ করে টি-20তে খুব চমৎকার বোলিং করছেন। এবং বিশেষ করে এশিয়া কাপে, এই এশিয়া কাপে প্রত্যেকটা ম্যাচই সে চমৎকার বল করছেন। বোলিং কোচ শন টেটও কিন্তু তার প্রেস কনফারেন্সে দেখলাম যে খুব হাইলি রেট করছেন। এবং এইটাই কিন্তু কোচের কাজই, কিন্তু প্লেয়ারকে কনফিডেন্স দেওয়াটা। যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদেরকে আসলে আপনি যত কনফিডেন্স দিবেন। তো মুস্তাফিজ কালকে যেই 4টা ওভার বল করেছেন, অসাধারণ বল করেছেন।
3-এর জায়গায় 4 উইকেট হতে পারতো যদি তৌহিদ হৃদয় ওই ক্যাচটা নিতেন, তাহলে হয়তো 4 উইকেট হতে পারতো, আপনার 5 উইকেট হতে পারতো। কারণ আপনার বোধহয় ওই জন্যই বলছিলেন সংবাদ সম্মেলনে যে মুস্তাফিজকে শেখানোর কিছু নেই, বরং তার সাথে কাজ করতে গিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং মানে মুস্তাফিজ এমন একজন বোলার, তিনি জানেন যে তার কোথায় উন্নতি করতে হবে, প্র্যাকটিসটা আসলে মানে কতটা করতে হবে। হ্যাঁ দেখেন, ডিফারেন্ট ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু মুস্তাফিজ যেই বলটা করেন কাটার, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি না যে এরকম কোনো বলার আছেন যে এত রিস্কটা এত ভাঙতে পারেন এবং স্পিন করাতে পারেন। যদি উইকেটে হেল্প থাকে সেখানে খেলাটা ভেরি ডিফিকাল্ট যে কোনো ব্যাটসম্যানের জন্য। তো মুস্তাফিজ খুব এক্সপিরিয়েন্স প্লেয়াররা যেভাবে কাম থাকে সেভাবেই প্রত্যেকটা বল করার চেষ্টা করছেন এবং পারফর্ম করছেন। আমাদের ম্যাচ কিন্তু সবসময় বলাররাই জিতে। যদি সেই 19 নম্বর ওভারে মাত্র 5 রান দিয়েছিলেন, ওই জায়গায় যদি ধরেন আরও 10টা রান বেশি হতো, তাহলে কিন্তু আমাদের চেস করতে হতো 180 রান। ওই সময় ডিফারেন্ট বল গেম হতে পারতো। তো ওই 19 নম্বর ওভারটা মুস্তাফিজের খুব ক্রুশিয়াল ছিল বাংলাদেশের জন্য। তাসকিনেরও আমি বলবো যে লাস্ট ওভারে একটা 4 একটা 6 খেয়েছেন, কিন্তু 4টা বল ডট দিয়েছেন। সেই জায়গায় একটা লাস্ট 6 ওভার আমরা 70 রান দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু 19 নম্বর ওভারে মাত্র 5 রান দেওয়া হয়েছিল। তো বোলিং ইউনিটটা আমি মনে করি যে ভালো করছেন। শেখ মেহেদির টিমের সিলেকশনটা আমি বলবো যে অসাধারণ ছিল। তার 4টা ওভার ক্রুশিয়াল ছিল, চমৎকার বল। রিশাদ দেখেন, আফগানিস্তানের সাথে রিশাদ ম্যাচ উইনিং বল করেও কিন্তু সুযোগ পায়নি। সেটাই বলতে চাচ্ছিলাম যে মুস্তাফিজ কেন আলাদা, মুস্তাফিজকে কেন আলাদা করবেন আপনি অন্যদের থেকে? দেখেন, মুস্তাফিজের যে কাটার, এই কাটার ওয়ার্ল্ডের কোনো বলার করতে পারে না। লাইক মুরালি ধরুন রাইট হ্যান্ডি অফ স্পিনার যেমন ছিল, মুস্তাফিজ লেফট আর্ম স্পিনার, লেফট আর্ম পেস বোলার 140-তে করে, কিন্তু মুরালির মতন অলমোস্ট। মুরালিকে আপনি যে বেধড়ক পিটিয়েছিলেন, আমার মনে হয় না মুস্তাফিজ এ পর্যন্ত ওই ধরনের পিটুনি কারোর কাছ থেকে খেয়েছেন। না, মুস্তাফিজ তো আসলে মাঝখানে একটু বাজে সময় গিয়েছিলেন, আবার কামব্যাক করেছেন। ইনজুরি পড়ার পর থেকে যেভাবে আমরা শুরুর মুস্তাফিজকে আশা করেছিলাম, সেটা আমরা মাঝখানে পাইনি। আবার লাস্ট 2-3টা আইপিএলে কিন্তু চমৎকার বল করাতে ওর কনফিডেন্সটা ফিরে এসেছেন এবং আমরা দেখছি যে বাংলাদেশের হয়েও কিন্তু এখন, মাঝখানেও কিন্তু আপনি যদি দেখেন যে 6-7 মাস আগেও কিন্তু রেগুলার মেম্বার ছিল না। আমরা 2 ম্যাচ খেলালে 3 নম্বর ম্যাচে তাকে রেস্ট দিতে হতো, বা প্রথম 2টা খেলাতাম না, লাস্ট ম্যাচ খেলাতাম। এরকম সিচুয়েশনও কিন্তু মুস্তাফিজের সাথেও হয়েছে, কারণ তার পারফরমেন্সটা ওইভাবে আমরা যেটা আশা করছিলাম সেটা হচ্ছিল না। কিন্তু রিসেন্টলি আলহামদুলিল্লাহ সে রেস্ট নিয়ে খেলছেন এবং এভরি গেমেই বেস্ট পারফরমেন্সটা করছেন। সেটাই আমরা আরও আলোচনা করব, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছে। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, সঙ্গেই থাকুন। আরও একটা ভারত পাকিস্তান ড্রামার সামনে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব। আছেন আমাদের সাথে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, ভারত পাকিস্তান ম্যাচের যাব, তবে তার আগে ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট করেই উত্তরটা চাইবো। সেটা হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আমরা শরীফুলকে দেখলাম যে 4 ওভারে 49 রান দিতে। আরও একজন বোলার ছিলেন যিনি নতুন বলে খুবই ভালো বল করে থাকেন এবং ব্যাট হাতে ব্যাটও করতে পারেন। সুতরাং তানজিম সাকিবকে বাদ দিয়ে শরীফুলকে নেওয়ার যৌক্তিকতাটা আসলে কতটুকু দেখছেন আপনি? দেখেন, আমরা যদি দেখি লাস্ট কয়েকটা সিরিজেই আমরা যেটা আশা করছি বাইরের থেকে, সেটা কিন্তু হচ্ছে না। কারণ ওই জায়গায় যারা কাজ করছেন ওনারা ভালো বলতে পারবেন। বিশেষ করে আমাদের পেস ইউনিটটা কিন্তু খুব চমৎকার। বাইরে আরও 2-3 জন আছেন যারা সুযোগ পায়নি, লাইক হাসান মাহমুদ, তারপর ইবাদত, তারা কিন্তু এই স্কোয়াডে চান্স পায়নি। তো আমাদের পেস ইউনিট যারাই খেলাচ্ছেন তারাই ভালো করার চেষ্টা করছেন। তানজিম সাকিব অসাধারণ একজন বোলার। শরীফুলও হয়তো কালকে আমার কাছে যেটা মনে হয়েছে যে ম্যানেজমেন্টের খাতে চিন্তা করেছেন যে লেফট আর্ম ফাস্ট বোলার, হয়তো 2টা রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল তাদের ওপেনার, লেফট আর্ম ফাস্ট বোলার দিয়ে যদি বল করা, যেহেতু সে বল ভিতরে ঢুকাতে পারে, এলবিডব্লিউ বোল্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই চিন্তা থেকে হয়তো শরীফুলকে সুযোগ দিয়েছেন। একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু 2টা উইকেটও কিন্তু পেতে পারতেন। আপনার মুস্তাফিজ ট্রাই করেনি একটা, এবং একটা তৌহিদ হৃদয় ক্যাচ ড্রপ করেছেন। 2টা উইকেট পেলে হয়তো বা এত রান নাও হতে পারতো। তারপর আমি বলবো যে যাদেরই সুযোগ, আপনি দেখেন রিশাদ এত চমৎকার বল করেছেন এই ম্যাচে, আমরা দেখি নাই। যেহেতু তাদের প্রচুর লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, সেই কারণে শেখ মেহেদিকে নেওয়া হয়েছে। তো
একটা ভালো দিক যে পারভেজ ইমনের কথা চিন্তা করেন, লাস্ট একটা বছর অসাধারণ খেলেছেন, 2-3টা ম্যাচ ফেল করাতে তাকে সরিয়ে সাইফকে সুযোগ দিচ্ছেন। এটা পজিটিভ দিক যে যাকে সুযোগ দিচ্ছেন সে ভালো করছেন, এটাই একটা ভালো টিমের লক্ষণ। সেটাই, আমরা ভারত পাকিস্তান ম্যাচের দিকে যেতে চাই। ভারত পাকিস্তান ম্যাচ মানেই হচ্ছে অনেকগুলো কথা, অনেক কিছুর সমষ্টি একসাথে বলা যায়। তবে মাঠে সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় না, এক পেশে ম্যাচ হয়ে যায়। গত ম্যাচে আমরা সেটাই দেখেছি। এই ম্যাচেও আসলে কি সেরকম কিছু প্রত্যাশা করছেন নাকি ঘুরে দাঁড়াতে পারে পাকিস্তান? যখনই বড় ইভেন্টে আসলে ইন্ডিয়া পাকিস্তান লাস্ট 10-12 বছর যদি আমরা চিন্তা করি, ওইভাবে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। যদিও 2022 এশিয়া কাপে বা T20 ওয়ার্ল্ড কাপে 10 উইকেটে উইন করেছিল বাবর আজম এবং রেজওয়ান, চমৎকার একটা ইনিংস খেলেছিলেন। 2022-এ মনে হয় দুবাইতেই হয়েছিল। হ্যাঁ, এছাড়া কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের খেলা অলওয়েজ ইন্ডিয়া ডমিনেট করেছেন, এবং আশা করব যে হয়তোবা পাকিস্তান হয়তোবা তাদের প্লেয়ারদের মধ্যে ওই মোটিভেশনটা আসবে, যেহেতু তাদের সাথে লাস্ট ম্যাচে হাত মিলায়নি, এই জায়গা থেকে তারা হয়তোবা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু শর্টার ভার্সন খেলা, T20 খেলা, একটা দুইটা ব্যাটসম্যান, একটা দুইটা বলারই কিন্তু গেম চেঞ্জ করতে পারে। যে আপনার একটা স্পেল বল করবেন, 2-3টা করে উইকেট নিয়ে নেবেন এবং একটা ব্যাটসম্যান হয়তো কুইক আর কি 60-70 করে দিবেন, তখন হয়তো গেম চেঞ্জ হতে পারে। আশা করবো যে পাকিস্তান একটু ফাইট করবে। সেটাই, এর মধ্যে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে বাবর রিজওয়ান দলের নেই স্ট্রাইক রেটের কারণে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই ধরনের উইকেটে এই দুজন ব্যাটসম্যানের মানে প্রয়োজনীয়তা আসলে কতটুকু দেখেন আপনি? দেখেন, তাদের বয়স কিন্তু এত হয়নি যে একদম না থাকার মতন। যেই রিজনে তাদের বাদ দেওয়া হয়েছে, যাদের সুযোগ দেওয়া হচ্ছে, তারা কিন্তু লাস্ট 3-4টা সিরিজ ধরেই খেলছেন, একদম ফেল করছেন। হয়তোবা এশিয়া কাপের পরে হয়তোবা আবার তাদেরকে বিবেচনা করবেন আমার মনে হয়। বোলিংয়েও কিন্তু নাসিম শাহর মতো বোলার কেউ দেখছি নেই, মানে দলেই নেই না, যেহেতু বোলিং অপশন তাদের প্রচুর আছেন, ইয়াং ফাস্ট বোলার আছেন। তাদের পাকিস্তানের যেই সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট 10 বছরে তাদের কোয়ালিটি কোনো স্পিনার আসছে না। লাইক আজমল চলে যাওয়ার পরে ওই মানের একটা স্পিনার তারা পাচ্ছে না, সাকলাইন মোস্তাক, এরকম যে কোয়ালিটি স্পিনার তারা পাচ্ছে না। ম্যাচ জিতাতে হলে তো আপনার মিডলে উইকেট নিতে হবে, সেই জায়গাটা তারা ফিল করছেন এভরিডে। যাই হোক, ভারত পাকিস্তান যাই কিছু করুক, আমাদের রাস্তাটা তো পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তানকে হারায়, পাকিস্তান নিশ্চয়ই মানসিক দিক থেকে অনেকখানি পিছিয়ে থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ আসলে ওই রকম একটা দলকে পাবে যারা হচ্ছে মেন্টালি অনেকটাই পিছিয়ে। আপনি একমত কিনা? অবশ্যই। দেখেন, ওমানের খেলাটাও যদি ইন্ডিয়া বা ওমানের খেলাটা দেখেন, সেখানে ওমান কিন্তু খুব চমৎকার ক্রিকেট খেলেছেন। তো সেই ম্যাচটাও কিন্তু যেহেতু আমরা অলরেডি শ্রীলঙ্কার সাথে উইন করেছি, আমাদের প্লেয়ারদের ওই কনফিডেন্সটা দিবে। আর আপনি যদি দেখেন যে লাস্ট কয়েকটা বড় ইভেন্টেই ইন্ডিয়ার সাথে আমরা যখনই খেলি আমরা কিন্তু ক্লোজ যাই। হয়তোবা আশা করব যে এই 24 তারিখে যখন আমরা খেলবো, ইন্ডিয়াকে হারানোর জন্য এক্সট্রাঅর্ডিনারি 2-1 জনের পারফরমেন্স যদি হয়, আমার মনে হয় যে ইন্ডিয়াকেও হারানো সম্ভব। একটু সাইড টক নিয়ে কথা বলতে চাই। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে প্রচুর সাইড টক হচ্ছে, দুই দেশ থেকেই কথা হচ্ছে, এই কথার পিঠে কথা। ওই যে একটা প্রসঙ্গ নিয়ে হ্যান্ডশেক, তার আগে পেহেলগাঁওয়ের একটা দুর্ঘটনা, এরপরে হচ্ছে হ্যান্ডশেক পর্ব, এবং তারপরে পাকিস্তানের অধিনায়কের সংবাদ সম্মেলন বর্জন। এই জিনিসগুলো আসলে কিভাবে দেখেন আপনি? স্পোর্টসম্যানশিপটা আসলে কতটা মানা হচ্ছে? না, দেখেন, দুই দেশের যেহেতু ঝামেলা চলছে অনেক দিন ধরেই, সেই কারণেই কিন্তু তাদের হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলা হয় না। আগে আমরা যখন ছোট ছিলাম এই খেলাগুলো খুব উপভোগ করতাম, যে হোম অ্যান্ড অ্যাওয়ে, ইন্ডিয়া আসবে পাকিস্তান যাবে, এরকম। তো দুই দেশের রাজনৈতিক সমস্যার কারণে কিন্তু অনেক দিন পাকিস্তানে কিন্তু খেলাই হয়নি। তো তাও লাকি যে এখন পাকিস্তানে খেলা হয়, টিমগুলো যায়। অবশ্যই স্পোর্টসের সাথে আমি মনে করি না যে রাজনীতির বিষয়গুলো আনা উচিত। সেটাই। আরও একটা ব্যাপার যেটা দেখলাম যে সূর্যকুমার যাদব যেটা বললেন যে সাইড টক অনেক হবে, তবে সেটাকে দূরে রেখে আমাদেরকে খেলতে হবে। একই সাথে তো এই কথাটাও বোধহয় এখানে বলা যায় যে খেলাতেই যদি মনোযোগ হয়, তারপরে হচ্ছে স্পোর্টসম্যানশিপটাকেও গুরুত্ব দেওয়া উচিত। অবশ্যই, যেহেতু আপনি বলছেন যে এইসব বিষয় বাদ দিয়ে আমাদের খেলায় ফোকাস করা উচিত, তো স্পোর্টসম্যানশিপে যেই জিনিসটা আছে,
অপোনেন্টের সাথে খেলা শেষে আপনার হাত মেলানোটা, এটা যেহেতু স্পোর্টসম্যানশিপে পড়ে, এই কাজটা আমি আশা করবো এই ম্যাচে হয়তো আজকের ম্যাচে আমরা দেখব। সেটাই আবার উল্টা না হয় যে পাকিস্তান যাবে না আজকে, তাহলে আবার উল্টা হয়ে যাবে। সেটাই